ওই শফিকুল আলমের আইন। শফিকুল আলম বলছে তাদেরকে কোনো করতে দেওয়া হবে না, ওনার বাপের দেশ থেকে এটা। লিফলেটে সন্ত্রাসী কথা লেখা ছিল, সন্ত্রাসী কথা ও দেখছে আগে, সে দেখছে আগে থেকে সন্ত্রাসী কথা লেখা থাকলে আপনি আইন অনুযায়ী তখন সন্ত্রাসী মামলা দিবেন। আগে লিফলেটটা দেখেন, আপনি পড়েন, লিফলেট দেখার আগেই তো আপনি কোন আইনে বলেন না। আপনি আমি ওনাকে জিজ্ঞেস করি, উনি তো একজন সরকারি কর্মচারী, ওনাকে আমি প্রশ্ন করেছি, উনি বলুক কোন আইনে উনি বলে এটা, তাহলে আইন চেঞ্জ করেন। বলেন আমি আইন মানি না, তাহলে আমিও আইন মানবো না, আপনি আইন কেউ আইন মানি না, আমরা দেশ আইনবিহীন দেশ চলবে, অসুবিধা কি আছে? তখন তো আইন না থাকলে পুলিশেরও দরকার নাই, কোনো প্রবলেম নাই তো। আমার কথা হলো কি, আপনি যদি আইন রাখেন, আপনি যদি সংবিধান রাখেন, আপনাকে ওই আইন এবং সংবিধান মানতে হবে। আর আপনি যদি এত বড় একটা পোস্ট থেকে আপনি নিজে যদি আইন ভঙ্গ করেন, তাহলে অন্যরা ভঙ্গ করলে তাদের আটকাবেন কি হিসেবে? কোন নৈতিকতার জোরে আটকাবেন? আপনি পারবেন না তো। দেখেন এই যে সিম্পল যেটা আবুল ভাই বলেন আগে শুরুতেই বলেন, এটা পুরনো সমস্যা। এই যে ছাত্রদের প্রবলেমটা, এই প্রবলেমটা ক্রিয়েট করছিল কে বলেন তো? এটা শেখ হাসিনা ক্রিয়েট করা প্রবলেম, এটা শেখ হাসিনা ক্রিয়েট করা প্রবলেম। এই 7 কলেজ একসময় জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডারে ছিল, ছিল না? ছিল। ওখান থেকে বেরিয়ে আসলো কেন? মানে আওয়ামী লীগের সঙ্গে বিএনপি মূল বিরোধটা কি ছিল? আমাদের নির্বাচন ব্যবস্থায় যে সংস্কার কমিশনের প্রস্তাবগুলো, সেখানে কি আছে যে তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে ইলেকশন করতে হবে। যদি সেই প্রস্তাবটা থাকে, তাহলে এই সরকার ইলেকশন কেমন করাবেন? এই সরকার তো নিরপেক্ষ নয়। এবং এই সরকারের আবার আপনার প্রেস মিনিস্টার যেটা আছে, এই যে আপনার প্রেস সেক্রেটারি, সে তো বলেই দিচ্ছে এটাকে রাজনৈতিক সরকার। তাহলে এই সরকার তো একটা পলিটিক্যাল গভর্নমেন্ট, তো পলিটিক্যাল গভর্নমেন্ট আবার তার একটা পলিটিক্যাল পার্টিও হচ্ছে, তাহলে এই গভর্নমেন্টের নিরপেক্ষতা থাকলো কোথায়? আমি তো মনে করি ডক্টর ইউনূসের এই সরকার, তারা নির্বাচন পরিচালনা করার মতো যোগ্যতা অলরেডি হারাই ফেলেছেন, এটা মনে করি। নিয়ে মোটামুটি আমি একই সুর পাচ্ছি। আচ্ছা, ডক্টর ইউনূস যে কথা বলছেন, সবাই মিলে যেগুলো মানবেন, একটা করে তুলবেন, সবাই যদি একমত হয় তবে সেটাই হবে। এখন সবাই মিলে কয়টা একমত হবে সেটা আমরা দেখি, দেখার পর আলোচনা করি। এবং আরেকটা কথা বলেছেন যে অংশীজন, আমি কিন্তু অংশীজন বলতে দেশের সমস্ত জনগণকে বুঝি। কাজে আমিও দাবি করব সবগুলি সংস্কার কমিশনের প্রস্তাব ডিটেল এটা পাবলিক ডোমেইনে দেওয়া হোক। আচ্ছা, এটা পাবলিক ডোমেইনে দেওয়াটা আমি জোর দাবি জানাচ্ছি। এবং পাবলিক ডোমেইনে দিলে যারা দেখা আগ্রহী তারা দেখবে, যারা আগ্রহী না তারা দেখবে না, এবং সেটা নিয়ে তাদের মন্তব্য করবে। এখন তো অনেক প্ল্যাটফর্ম আছে মন্তব্য করার, মন্তব্য করবে, তারপর তারা কয়টা গুণে কয়টা মানে দেখা যাক কি হয়। শেখ হাসিনা বলছে বলে তো নাহিদ সাহেব ছিল ওই শিক্ষামন্ত্রী, আর আরিফিন স্যার ছিল ঢাকা ইউনিভার্সিটি ভিসি। এক অনুষ্ঠানে যে বলছে, আরিফিন স্যার বলছে আপনি নিতে পারবেন না। আমি যখন ইডেন কলেজে পড়তাম তখন আমরা তো ঢাকা ইউনিভার্সিটির আন্ডারে ছিলাম, তো তখন তো সবই ছিল। তখন কি জাতীয় বিশ্ববিদ্যালয় ছিল? জাতীয় বিশ্ববিদ্যালয়কে ক্রিয়েট করা হয়েছে কেন? একটাই কারণ, যে স্নাতক পর্যায়ে, স্নাতক এবং তার উপরে পর্যায়ে যে সমস্ত কলেজগুলি পড়ায় তাদের সমস্ত কিছু নথিপত্র এখানে থাকবে, এরা সার্টিফিকেট ইস্যু করবে, এখানে সব কিছু হবে। এই তো জিনিসটা, এই তো মূল কারণ ছিল। তো ওখান থেকে আমি এই 7টাকে বের করে আনলেন কেন? আনলেন তো আনলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় সেটাকে অনার করলো না কেন? করে নাই ঢাকা বিশ্ববিদ্যালয়, তারা তখন আন্দোলন করছে। এতদিন আপনি সমস্যা জিয়ে রাখলেন কেন? জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডারে তাদেরকে আবার পাঠান না করে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডারে 34 লাখ স্টুডেন্ট আছে, এদের এই 7 কলেজে 2 লাখ, তো 2 লাখ গেলে ওরা পারবে না? ওদেরকে দেন, এর জন্য আলাদা ইউনিভার্সিটি করতে হবে কেন? আপনাকে উচ্চ বংশীয়, তারা সবাই নিম্ন বংশীয়। ওই খুলনার বিএম কলেজ বা মিশিগান এম কলেজ এগুলো সব নিম্ন বংশীয়, আর আপনি ঢাকা কলেজ, ইডেন কলেজ উচ্চ বংশীয়। ভাই দেশ তো একটাই, সমস্যাটা কি? এই কথাগুলি যে বলবে, বলার মতো মেরুদণ্ড এই শিক্ষামন্ত্রী আছে নাকি এই সরকারের একারও আছে? এরা অবসর জীবন যাপন থেকে উঠে আসছে, ঝিমাইতে ঝিমাইতে আসছে, এখনো ঝিমায়। তাকে তো বলতে হবে ভাই যে আমি এটা কেন দেবো, এটা তো লজিক সিম্পল। তাতে পাঠাই যান আপনি জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডারে, দেন পাঠান না কেন? আপনার তো পপুলার হওয়ার দরকার নেই, আপনি ইলেকশন করবেন নাকি রে ভাই? আপনি পপুলার যাচ্ছেন কেন? এগুলো সিম্পল সলিউশন, কিন্তু তো আপনি এটা করবেন না। তো ওরাও আছে ওখানে, কি আছে? ওই দিন আমার সঙ্গে দেখা একদিন মানে ছাত্র দলের সাধারণ সভাপতি ছিল, আর এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যে সচিব ছিল, মানে ও ছিল, ওই যে আরিফ নাকি জন নামক। ওদেরকে জিজ্ঞাসা করলাম যে এদের এই আন্দোলনটাকে আপনারা করতেছেন ওই কি না? আমি আপনারা কি আন্দোলনের সঙ্গে আছেন ওই কি না? আমরা এই আন্দোলনের সঙ্গে নাই। তাহলে ওরা কে আন্দোলন করতেছে? ওরা কারা? তৃতীয় পক্ষ খুঁজে বের করছে ওরা আন্দোলন। এটার মধ্যে আজকে আপনি বিশ্ববিদ্যালয়ে বানান তৃতীয় কলেজকে, কালকে ঢাকা কলেজ বলবে আমি কি তার চেয়ে পুরানো না? ঢাকা কলেজের ঐতিহ্য কি তার চেয়ে বেশি না? ইডেন যদি বলে আমরা মহিলারা, আমরা মহিলাদের জন্য একটা বানান আপনি মহিলার জন্য, সারাদিন এই কাম করতে থাকেন। বাস্তবতা হলো দাবিটা কি? আগে কিসের দাবি ছিল, এখন কিসের দাবি আছে, এটাও বুঝতে হবে। কাজে দুইটাকে কিন্তু এক পাল্লায় মাপলে হবে না, এক পাল্লায় মাপলে হবে না। কাজে আমি মনে করি যে আগেরটা এটা এক ধরনের ব্যাপার না। আর এখানে যে দাবিগুলো উঠছে, এই দাবিগুলোর সমাধান আছে।
আগের দাবিগুলো তো সমাধান হয়নি, আর এই দাবিগুলোর সমাধান তো সরকারের কাছে আছে, সরকার উদ্যোগ দিচ্ছে না, তাই না? কাজে এই দুইটা প্রেক্ষিত ভিন্ন, কিন্তু এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। গুরুত্বপূর্ণ প্রশ্ন এই কারণে, দেখেন রাজনৈতিক দল বলতে আপনারা কি মিন করতেছেন? অলরেডি কিন্তু কিছু রাজনৈতিক দলকে আপনারা ডাকছেন না, আপনারা জাতীয় পার্টিকে ডাকছেন না, আপনারা আওয়ামী লীগকে ডাকছেন না, আপনারা হয়তো জাসদকেও ডাকছেন না, ওয়ার্কার্স পার্টিকেও ডাকছেন না, এগুলো তো পলিটিক্যাল পার্টি। এখন আপনি বলবেন যে এই পলিটিক্যাল পার্টিগুলির ভূমিকা ভালো ছিল না, তো পলিটিক্যাল পার্টিগুলির ভূমিকা ভালো ছিল না, পলিটিক্যাল পার্টির লিডারশিপের ভূমিকা ভালো ছিল না, এটা নিয়ে কিন্তু আরেক বিতর্ক। কাজে আমি মনে করি যে ঐক্যমত যারা আছে এখন পর্যন্ত তাদেরই কোনো সমস্যা আছে। সমস্যা হলে কি ধরেন, আমি বলি আপনাকে, যেমন ধরেন বিএনপির তো নিজেদেরই একটা সংস্কার প্রস্তাব আছে 31 দফা, এবং সেটা 2 বছর আগের থেকে আছে। সরকার যখন এই সংস্কার উদ্যোগটা নিয়েছে, তারপরেও কিন্তু বিএনপি তাদের 31 দফা নিয়ে নানা জায়গায় মিটিং করেছে, এবং তাদের একদম মাঠ পর্যায়ে লোকদের কাছে কিন্তু এটা তারা ক্লাস নিয়েছে পর্যন্ত। তার মানে কি, তারা তাদের ঐক্য যে প্রস্তাব, যাদের যে সংস্কার প্রস্তাবগুলো আছে সেগুলোকে তারা কিন্তু হাইলাইট করছে।